আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার লাস্ট ক্লাসে এসেছি, অর্থাৎ নবম ক্লাসে এসেছি। এই নবম ক্লাসে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তি বা যাকে অ্যাক্টিভেশন এনার্জি একটু উল্লেখ করেছিলাম আগের ক্লাসের শেষের দিকে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, বিক্রিয়ার হারের উপর উষ্ণতা এবং সক্রিয়করণ শক্তির প্রভাব, ইএ অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জির মান কী করে নির্ণয় করতে পারি এবং সেই সংক্রান্ত অঙ্কও আছে, আর অনুঘটকের প্রভাব, এবং শেষে আসবো আমরা কলিশন থিওরি অর্থাৎ সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। প্রথমে যেটা আসছি আমরা সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। একটা বিক্রিয়ক এমনি এমনি বিক্রিয়াতে পরিণত হতে পারবে না। সেটা হতে গেলে তাকে কিছু ন্যূনতম শক্তির অধিপতি হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ শক্তি তার মধ্যে থাকতেই হবে। সেই সর্বনিম্ন শক্তি থাকলে তবেই সে আর কি বিক্রিয়া করতে সক্ষম হবে। তাহলে একটা বিক্রিয়ক যে সর্বনিম্ন শক্তির পেলে তবেই সে বিক্রিয়া যাতে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন করে, তাকে আমরা কি বলছি, অ্যাক্টিভেশন এনার্জি বলে থাকবো। তাহলে একটা এনার্জি, একটা ন্যূনতম এনার্জি ভ্যালু থাকতেই হবে ইয়ে। সেই ন্যূনতম এনার্জি থাকলে তবেই আর কি সে রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টে পরিণত হবে, তাকে আমরা কি বলছি, অ্যাক্টিভেশন এনার্জি। এবার এই অ্যাক্টিভেশন এনার্জির একক কি না, এনার্জির একক নিশ্চয়ই জানো, ক্যালোরি বা জুলে প্রকাশ করতে পারি। নর্মালি এর যে দুটো একক হয় সেটা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল, অর্থাৎ প্রতি একক মোল মলিকিউল অ্যাক্টিভেট হওয়ার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন সেটা দিয়ে প্রকাশ করা হচ্ছে এইগুলোকে। এবার যেটা আসছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, তার জন্য আমি একটা বিষয় বলছি। মনে করো এ আর বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে, এটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় মাঝামাঝি পর্যায়ে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে, অর্থাৎ সক্রিয় জটিল যৌগ তৈরি করে। তাহলে এইটা ডাইরেক্টলি এ আর বি বিক্রিয়া করলে সি আর ডি তৈরি হয় না। সেই তৈরি হওয়ার সময় প্রথমে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স ড্যাগার্ড তৈরি হয়, ড্যাগার্ড চিহ্ন হচ্ছে ড্যাগার্ড বলা হয় এটাকে। সেখান থেকে তোমার সেটা সি আর ডি তৈরি করে। তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকছি। সেই ডায়াগ্রামের ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে, শক্তির মান থাকবে, শক্তি। আর এই বরাবর আর কি রিয়াকশন কোঅর্ডিনেট, অর্থাৎ বিক্রিয়া অগ্রগতিকে নির্দেশ করছে, বিক্রিয়া অগ্রগতি। ওকে, তাহলে এই বরাবর শক্তি, এই বরাবর হচ্ছে রিয়াকশন অগ্রগতি, মানে যত বিক্রিয়া যাচ্ছে তত আর কি এই বরাবর আমরা বিক্রিয়া যাওয়াটাকে ডেজিগনেট করছি এক্স অক্ষ বরাবর। এখন আমরা মনে করছি যে রিয়াক্ট্যান্টের একটা এনার্জি এই বরাবর এনার্জি আছে, আর প্রোডাক্টের এই বরাবর এনার্জি আছে, মানে একটা ফিক্সড এনার্জি ভ্যালু রয়েছে, এরও একটা ফিক্সড ভ্যালু এনার্জি রয়েছে। এবার যখন আর কি এই রিয়াক্ট্যান্ট অর্থাৎ আর্টটা প্রোডাক্টে পরিণত হয়, সেটা পরিণত হওয়ার সময় কিন্তু একটা এনার্জি ব্যারিয়ার অর্থাৎ একটা অ্যাক্টিভেশন এনার্জি পেতেই হবে। বললাম একটু আগে যে রিয়াক্ট্যান্ট একটা নির্দিষ্ট এনার্জি পেলে তবেই সে প্রোডাক্টে পরিণত থাকবে, তাই সে একটা এনার্জি ব্যারিয়ার অর্থাৎ বিক্রিয়া বাধা অতিক্রম করে তারপরে সেটা পরিণত হবে। তাহলে এই যে পরিমাণ এনার্জি এক্সট্রা লাগলো, যার প্রভাবেই সে এই যে ব্যারিয়ারটা অর্থাৎ এই যে দেওয়ালটা অতিক্রম করে প্রোডাক্টের দিকে যেতে পারলো, এই এনার্জিটাকেই আমরা কি বলছি, অ্যাক্টিভেশন এনার্জি বলে থাকবো। ওকে, এখন দেখো, তাহলে আমি এখানে যেহেতু রিয়াক্ট্যান্ট হিসেবে এ আর বি নিয়েছিলাম, আর প্রোডাক্ট হিসেবে কি সি আর ডি নিয়েছিলাম, আর এখানে যে এই যে মাথাতে অর্থাৎ যখন আর কি সর্বোচ্চ শক্তির পাচ্ছে সেই অবস্থাতে যে যৌগটা তৈরি হয় তাকে আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা এক্স ড্যাগার নাম দিচ্ছি। ওকে, এবারে তাহলে এখান থেকে মনে করা হলো যে যদি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে হওয়ার সময় অ্যাক্টিভেটেড এনার্জি ইএ1 লাগে, ইএ1, তাহলে বলা হচ্ছে যে এই যে এনার্জি গ্যাপটা অর্থাৎ রিয়াক্ট্যান্ট এবং এক্স ড্যাগারের মধ্যে এনার্জি গ্যাপটাকে আর কি ইএ1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। ইএ1 মানে কি বোঝাচ্ছে, সম্মুখ বিক্রিয়া, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, এদিক থেকে এদিক যাচ্ছে বিক্রিয়া, তখন যে ন্যূনতম শক্তির প্রয়োজন রিয়াক্ট্যান্টের জন্য আর এর জন্য পিতে পরিণত হওয়ার, সেই ন্যূনতম এনার্জিকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলছি।
একই রকমভাবে যদি আমি বিপরীত বিক্রিয়ার কথা বলি, অর্থাৎ উল্টো বিক্রিয়ার কথা বলি, তাহলে সেখানে কি করব, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে পরিণত হচ্ছে, এখান থেকে এখানে পরিণত হচ্ছে। এর ক্ষেত্রে সি প্লাস ডি থেকে এ প্লাস বি এ পরিণত হচ্ছে। এর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন রয়েছে। সেই গ্যাপটা নিশ্চয়ই ইয়ে ওয়ানের সঙ্গে ম্যাচ করবে না, কারণ দেখো গ্যাপটা অনেকটা বেশি, তাই ইয়ে টু নাম দিচ্ছি। এটা হচ্ছে কি না, ইয়ে টু হলো বিপরীত বিক্রিয়া, অর্থাৎ সি ও ডি থেকে বিক্রিয়া করে মানে এ আর বি তৈরি হওয়ার সময় যে পরিমাণ এক্সট্রা এনার্জি অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি লাগছে সেটা হচ্ছে ইয়ে টু। আচ্ছা, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ যে রিয়াক্ট্যান্টের এনার্জি কি রয়েছে, বেশি রয়েছে, প্রোডাক্টের এনার্জি কম রয়েছে, তাহলে এই বিক্রিয়াটা একটা তাপদায়ী বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই যে ডায়াগ্রামটা একটা তাপদায়ী বিক্রিয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, তাপদায়ী বিক্রিয়ার ডায়াগ্রাম। যদি আমি একই রকমভাবে একটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে করি তাহলে কিন্তু উল্টো হবে। উল্টো মানে কি, মানে তখন রিয়াক্টর এনার্জি কম হবে, প্রোডাক্টের এনার্জি বেশি হবে। তাহলে আমি একটা ডায়াগ্রামটা এঁকে ফেলি অবশ্যই। এই যে এনার্জি, এই যে ডায়াগ্রামগুলো আঁকছি শক্তি ভার্সেস, মানে একটা বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি ভার্সেস বিক্রিয়া অগ্রগতির যে ডায়াগ্রাম অর্থাৎ এনার্জি যে গ্রাফটা আঁকছি, এই গ্রাফগুলোকেই বলা হয় কি না, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এবার আমি একটা করছি কেস যেখানে আর কি রিয়াক্ট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি না, সেক্ষেত্রে একই রকমভাবে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার সময় একটা এনার্জি ব্যারিয়ার অর্থাৎ এনার্জি বাধাকে অতিক্রম করে যেতে হবে। গেল, এখানে তোমার এক্স ড্যাগার তৈরি হলো, মানে যেটার কথা বললাম যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে কিন্তু রিয়াকশন মিডিয়ামে অস্তিত্ব খুবই কম সময়ের জন্য, এই কিন্তু খুবই সক্রিয়, অস্থায়ী। হ্যাঁ, এই আর কি ডাইরেক্ট এটা তৈরি হয়, ডাইরেক্টলি তৈরি হতে এখানে তৈরি আসে। এবার বলছে কি যে তাহলে এখন যদি বলা হয় যে এক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে গ্যাপ কত হবে, মানে অ্যাক্টিভেশন এনার্জি কত হবে, সেটাও ইয়ে ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে। আর এখানেও সেই বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে কি, মানে ওই যে এক্স ড্যাগার এনার্জির সঙ্গে পি এর যে এনার্জি ডিফারেন্স সেটা হচ্ছে ইয়ে টু বলছি। এই বরাবর শক্তি এনার্জি, আর এই বড় হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, যাকেই আমরা মানে রিয়াকশন কোঅর্ডিনেট বলছি, কোঅর্ডিনেট, যাকেই বাংলাতে বলা হয় কি না বিক্রিয়া অগ্রগতি। ওকে, তাহলে এখানে যেহেতু এই বিক্রিয়াটা এইটা তাহলে পার্টিকুলারলি কোন ধরনের বিক্রিয়া, এটা তো একটা তাপগ্রাহী বিক্রিয়া, কারণ এখানে আর কি বিক্রিয়কের এনার্জি কম, বিক্রিয়া জাতের এনার্জি বেশি রয়েছে, তাই এটা তাপগ্রাহী বিক্রিয়ার এক্সাম্পল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কি ছিল, ইয়ে ওয়ানটা লেস দ্যান ইয়ে টু ছিল, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়করণ শক্তির মানটা সেটা কম ছিল বিপরীত বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তির তুলনাতে। কিন্তু এখানে উল্টো হচ্ছে, অর্থাৎ এখানে আর কি কী হচ্ছে না, ইয়ে ওয়ানটা বড় হচ্ছে, ইয়ে টুটা ছোট হচ্ছে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগছে কিন্তু বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি কম লাগছে। ওকে, এবার যেটা আসছে সেটা হচ্ছে বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব আমরা কি করে বিচার করব। তার আগে একটা ব্যাপার বলে রাখি যে আমরা কি জানি, যে আমরা আগে তিনি পড়েছিলাম যে আরহেনিয়াস ইকুয়েশনে বলেছিলাম কে ইজ ইকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, যেখানে বলা হয়েছিল যে কে হচ্ছে কি না বিক্রিয়ার হার ধ্রুবক, এ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি গুণক বা কম্পাঙ্ক গুণক, তারপরে ইএটা হচ্ছে কি সক্রিয়করণ শক্তি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে কি না কেলভিন স্কেলে উষ্ণতা। এবারে এই যে ফ্যাক্টরটা যেটা আমি একটু এটা বলছি, এই যে ই টু দি পাওয়ার পার্টটা রয়েছে, এই ই টু দি পাওয়ার পার্টটা কী নির্দেশ করছে, ই টু দি পাওয়ার পার্টটা একটা ফ্র্যাকশনকে বা ভগ্নাংশকে নির্দেশ করছে। সেই ভগ্নাংশটা আবার কি, এই তাহলে ই টু দি পাওয়ার যে মাইনাস ইএ বাই আর টি, এই ভগ্নাংশটা কি নির্দেশ করছে, এই ভগ্নাংশটা নির্দেশ করছে যে অণুর সংখ্যা মানে বিক্রিয়ক অণুর সংখ্যা যাদের এনার্জি কি রয়েছে না সক্রিয়করণ শক্তির থেকে সক্রিয়করণ শক্তি ইয়ে বা তার বেশি রয়েছে আর নিচে হচ্ছে মোট অণুর সংখ্যা, মানে বিক্রিয়ার মিডিয়ামে বিক্রিয়কে যতগুলো অণু রয়েছে তার সংখ্যা। ওকে, তাহলে আমি কি লিখতে পারি বলো তো, যে ইয়ে
বা তার বেশি এনার্জি রয়েছে এমন অণুর সংখ্যা সমান হচ্ছে কি না e⁻⁻⁻RT, মানে এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি আর কি, RT মানে এইটা সমান এইটা ইন্টু নিচেরটা, তাহলে ইন্টু মোট অণু সংখ্যা, মোট অণু। তাহলে দেখো যদি আর কি দেখাতে পারি আমরা যে যত এই ফ্যাক্টরটার মান বাড়বে তত কি হবে, তত আর কি তোমার যে সমস্ত অণুর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি বা তার বেশি অণু রয়েছে সেটার মানটা বাড়বে, কারণ মোট অণু সংখ্যা তো ধ্রুবক। যত এই পার্টটা বাড়বে তত আর কি এই টোটালটা বাড়বে। টোটালটা মানে কি বা তার বেশি সংখ্যক অণু রয়েছে, এনার্জি রয়েছে এমন অণুর সংখ্যাটা কি নির্দেশ করছে। এবারে কি বলছে, তাহলে আমি যদি বলি যে উষ্ণতার প্রভাবটা কি, মানে উষ্ণতা বৃদ্ধি পেলে এই ফ্যাক্টরটা কি পরিবর্তন ঘটবে। আচ্ছা দেখো, যত উষ্ণতা বাড়াচ্ছি মানে কি টিটা বাড়াচ্ছি, টি যত বাড়বে তত কি হবে বলো তো, E/RTর মানটা কি হবে, কমবে। কেন, টিটা তো নিচে রয়েছে, নিচের ফ্যাক্টরটা বাড়লে তো ওভারঅলটা কমে নাকি। আচ্ছা, এটা কমলে কি হবে, E⁻EA/RT এই ফ্যাক্টরটাও কমবে, কারণ তোমার হচ্ছে যা ছিল টি এর মানটা তো কমে যাচ্ছে, টি এর মানটা কমে গেলে এই উপরের পার্টটাও কমে যাচ্ছে, তাহলে পাওয়ারটাও কমে যাচ্ছে। তাহলে এই ফ্যাক্টরটা কমলে কি হবে, আবার E⁻EA/RTর মানটা আবার বাড়বে, মানে উল্টো তো, এইটার রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক তো এইটা, তাহলে এইটার মানটা বাড়বে। তাহলে এই ফ্যাক্টরটার মান বাড়ছে কখন, যখন আর কি উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে যেহেতু এই ফ্যাক্টরটা বৃদ্ধি পাচ্ছে, তাই আমি বলতে পারি কি না, যে সমস্ত অণুর এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি বা তার বেশি রয়েছে তার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ এই ফ্যাক্টরটা বাড়লেই তো এটা বৃদ্ধি পাবে নাকি। তাই আমরা বলতে পারি যে যত উষ্ণতা বৃদ্ধি করছো তত কি হচ্ছে না, যেহেতু এই ফ্যাক্টরটা বৃদ্ধি পাচ্ছে তাই এমন অণুর সংখ্যা যাদের ক্ষেত্রে কিনা এনার্জি বা তার বেশি তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আর কি বিক্রিয়ার হারটাও কি হবে, বৃদ্ধি পাবে। কে এর মানটাও বাড়বে, কে এর মানটা বাড়লে আর এর মানটাও বাড়বে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে বিক্রিয়া, ওই জন্য বলেছিলাম বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক সবার মানই বৃদ্ধি পায়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে বিক্রিয়ার হারের উপর সক্রিয়করণ শক্তির প্রভাব। তাহলে আমাকেও এবারেও সেই একই ফ্যাক্টর অর্থাৎ E⁻⁻EA/RT যে ফ্যাক্টরটা ছিল এর কীরূপ পরিবর্তন ঘটছে, যদি এর মানটা বাড়ে বা কমে সেটা আমাকে দেখতে হবে। যদি এটা বাড়বে এর ফলে আর কি তোমার যে সমস্ত অণুর এনার্জি বা তার বেশি রয়েছে তার মানটা বাড়বে, যার ফলে আর কি বিক্রিয়ার পরিমাণটা বা বিক্রিয়ার হারটাও বাড়বে। যত এনার্জি অর্থাৎ এটা বাড়াচ্ছ তত কি হবে বলো, EA/RTর মানটাও কি হবে, বাড়বে। EA/RTর মানটা বাড়লে কি হবে না, EA/RTর মানও বাড়বে, কিন্তু E⁻EA/RT এর মানটা কমবে, কারণ উল্টো রেসিপ্রোকাল। তাহলে এই ফ্যাক্টর দেখতে পাচ্ছি আখেরে বাড়লে অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে এই ফ্যাক্টরটা আমার কমে যাচ্ছে। এই ফ্যাক্টর যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হারটাও এখানে কি হবে, কমে যাবে, এবং অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের মানটাও কমে যাবে। বুঝতে পারলে? তাহলে আমি দেখতে পেলাম এখানে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বাড়ে তথা বিক্রিয়ার হার ধ্রুবকের মানটাও বাড়ে, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি বাড়ালে কি হবে না, বিক্রিয়ার হার ধ্রুবকের মানটাও কমবে, হারের মানটাও কমবে। কেন দেখো, কারণ অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, এনার্জি ব্যারিয়ার, যত গ্যাপটা বেশি হবে তত বেশি পরিমাণ এনার্জি আমার লাগবে, মানে যত বেশি গ্যাপটা বেশি হবে তত কী হবে, তত ডিফিকাল্ট হবে একটা বিক্রিয়কের এই দিক দিয়ে উপরে উঠে আবার নিচে চলে যাওয়া। তাহলে যত গ্যাপ বেশি হবে তত তো প্রবলেম হবে। ধরো তুমি স্কুল থেকে পালাচ্ছ, পাঁচিল রয়েছে, পাঁচিলের যদি যত বেশি হাইটের হবে তত কী হবে, তোমাদের পক্ষে মুশকিল হবে যে টিফিন বেলাতে চুরি লুকিয়ে লুকিয়ে এদিকে চলে যাওয়া। তাই এনার্জি গ্যাপ বৃদ্ধি পেলে কি হবে না, বিক্রিয়ার হারের মানটা কমবে। এবার যেটা আসছে সেটা হচ্ছে এর ভ্যালুটা, অর্থাৎ এই অ্যাক্টিভেশন এনার্জি যাকে সংক্ষেপে বলে থাকি, এই এটা আমি কি করে নির্ণয় করব। এটা আমরা দুরকমভাবে নির্ণয় করতে পারি, গ্রাফিক্যালি নির্ণয় করতে পারি এবং ম্যাথামেটিক্যালিও নির্ণয় করতে পারি। তবে তার মধ্যে ম্যাথামেটিক্যালটা ইম্পর্টেন্ট রয়েছে, আমি আগে গ্রাফিক্যালটা দেখাচ্ছি।
আচ্ছা, আমরা একটা কি সমীকরণ পড়েছিলাম, আরএনএস সমীকরণ, কে ইজ ইকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই সমীকরণকে আমি কি করছি, এই সমীকরণে এলএন নিচ্ছি, এলএন কে সমান কি হবে, এলএন এ মাইনাস ইএ বাই আর টি। এলএন ই হবে, এলএন ই মানে আবার তোমার কি, এটা তো নিশ্চয়ই জানো লগের নিয়ম। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় এলএন কে ভার্সেস 1/t লেখচিত্র আঁকতে, তাহলে সেই লেখচিত্রটা কি হবে, সেই লেখচিত্রটা তখন এরকম হবে, এই বরাবর অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর এলএন কে নেবো আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা 1/t নেবো। তাহলে এটা নিলে কি হবে, একটা স্ট্রেট লাইন নির্দেশ করছে, যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা কিন্তু নেগেটিভ হবে, ওই জন্য আর কি গ্রাফটা এই ধরনের হবে। কেন নেগেটিভ হবে দেখো, এখানে স্লোপটা কত, এখানে স্লোপটা হচ্ছে ইএ বাই আর, স্লোপটা নেগেটিভ স্লোপ এবং তার ভ্যালু হচ্ছে ইএ বাই আর। তাহলে তুমি যদি আর কি করতে পারো, তুমি বিভিন্ন উষ্ণতাতে বিভিন্ন, অর্থাৎ টি এর মান ভ্যারি করে করে কে এর মান ভ্যারি করে এলএন কে এর মানটা বার করো বিভিন্ন উষ্ণতার ক্ষেত্রে করে, আর কি তুমি অনেকগুলো বিন্দু প্লট করে দাও। প্লট করলে দেখবে সেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার কিনা স্লোপ নেগেটিভ হচ্ছে এবং স্লোপের ভ্যালুটা কত হচ্ছে ইএ বাই আর। এবং ইএ বাই আর মানে কি না, তুমি যদি এখানে তাহলে স্লোপের সঙ্গে যদি আরটা গুণ করে দাও তাহলে কি বেরিয়ে যাবে, তাহলে তুমি এখানে বেরিয়ে যাবে ই এর ভ্যালুটা। আমরা আসছি যে ম্যাথামেটিক্যালি কি করে অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ ই এর মানটা নির্ণয় করতে পারি। এটা করার জন্য দেখো আমি জানি নর্মালি যে কে ইজ ইকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এখন এ কে মানে কি নির্দেশ করছে, টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক যেটা সেটা। আমি মনে করছি যখন টি ইজ ইকাল টু T1 অর্থাৎ T1 কেলভিন যখন উষ্ণতা, তখন আর কি কে ইজ ইকাল টু K1। তাহলে কি লিখতে পারি, K1 সমান, কে এর জায়গায় K1 বসাচ্ছি, এ তো ফিক্স থাকবেই, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T1। অন্যদিকে যখন আর কি টি সমান T2 কেলভিন, তখন আর কি কে সমান K2 লিখছি। তাহলে K2 এর জায়গায়, কে এর জায়গায় K2 সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এবার আমরা কি করব, এখানে এর প্রত্যেকটা ক্ষেত্রে এলএন নেব, এলএন K1 ইকুয়াল টু এলএন এ আগের মতো করে মাইনাস ইএ বাই আর T1, আবার এলএন K2 ইকুয়াল টু এলএন এ মাইনাস ইএ আর T2। এবার আমরা কি করব, যে এটাকে 1 নম্বর নাম দেবো, একে 2 নম্বর নাম দেবো। এবার এই দুই হতে আমরা একটা বাদ দেবো, অর্থাৎ 2 মাইনাস 1 করলে কি হবে, এলএন K2 মাইনাস এলএন K1 সমান হচ্ছে, দেখবে বিয়োগ করলে যেটা হবে ইএ বাই আর T1 মাইনাস ইএ বাই আর T2 মাইনাস, এটা দেখবে। এবার যেখান থেকে এলএন K2 বাই K1 যেটা আসবে কি ইএ বাই আর ব্র্যাকেটের মধ্যে 1/T1 মাইনাস 1/T2। তাহলে এইভাবে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, গ্রাফিক্যালের থেকেও ম্যাথামেটিক্যালের এই সূত্রটা ওয়ান অফ দ্য ফর্ম অফ আরএনএস ইকুয়েশন, কে ইজ ইকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে এই ফর্মের সাহায্যে তুমি বার করতে পারবে যে ধরো একটা T1 উষ্ণতায় আমাকে বলে দিয়েছে রেট কনস্ট্যান্টটা দিয়ে দিয়েছে, তাহলে T2 উষ্ণতায় আমাকে রেট কনস্ট্যান্টটা বার করতে পারবে, মানে K2 ভ্যালুটা বার করতে পারবে, যেখানে ইএটা দিয়ে দেবে, আর এর ভ্যালুতে জানো নিশ্চয়ই 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। বা তোমাকে ধরো দিয়ে দিল T1 টেম্পারেচারে K1 দিয়ে দিল, আর T2 টেম্পারেচারটা দিয়ে দিল, K2টাও দিয়ে দিল, তাহলে সেখান থেকে তোমাকে শুধু ইএটা বার করতে হতে পারে এই সমীকরণের সাহায্যে। তোমরা অঙ্কগুলো ট্রাই করবে, বইতে আছে ভালো মতো। এবার যেটা আসছে অনুঘটক, সক্রিয়করণ শক্তি এবং বিক্রিয়ার হার। আমরা কি জানি অনুঘটক কাকে বলি? অনুঘটক হলো এমন একটা যৌগ যে কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারের মানটা বাড়িয়ে দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে নিজের কোনো পরিবর্তন ঘটে না, তাদেরকে আমরা অনুঘটক বলে থাকি। এবার আমি প্রশ্ন হচ্ছে, তাহলে কী করে অনুঘটক এরম কাজ করাতে পারে, অনুঘটকের গুরুত্বটা বা কী করে এরম করতে পারে? কথা হচ্ছে দেখো, আমি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এঁকেছিলাম। মনে করো আমি এক্ষেত্রে রিয়াক্ট্যান্টটা উপরে নিচ্ছি, প্রোডাক্টটার কম এনার্জি কম নিচ্ছি। সাপোজ আমি উল্টোও নিতে পারতাম, একই ব্যাপার। এখানে তাহলে কি না, এনার্জি ডায়াগ্রামটা এটা হচ্ছে, যেখানে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অর্থাৎ যে অস্থায়ী যে যৌগটা সেটা। আচ্ছা,
আর কি হচ্ছে, আর হচ্ছে এই এনার্জি গ্যাপটা কি নির্দেশ করছে, এই এনার্জি গ্যাপ নির্দেশ করছে EA1, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে এক্স ড্যাগারে যাওয়ার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি সেটার অর্থাৎ সক্রিয়করণ শক্তি সেটা নির্দেশ করছে। এবার যদি আমি এই রিয়াকশানটা অর্থাৎ R থেকে P হওয়ার সময় যে বিক্রিয়াটা ঘটছে যদি একটা অনুঘটকের উপস্থিতি, মনে করো একটা M নামক অনুঘটক দিয়ে দিলাম, সেই অনুঘটকের উপস্থিতি কী হবে, এই যে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তার এনার্জি কী হবে না কমে যাবে, অর্থাৎ তখন আর কি আমাকে এই ডায়াগ্রামটা থ্রু দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ গ্যাপটা এখানে ছোট হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি যদি এখানে EA2 বলি, নিশ্চয়ই এখানে EA2টা অর্থাৎ মানে EA1 ড্যাগার যদি বলি তাহলে E1 ড্যাগারটা নিশ্চয়ই কমে যাচ্ছে, মানে প্রাইমটা কমে যাচ্ছে E1-এর তুলনাতে। তাহলে যখন তুমি অ্যাক্টিভেট অনুঘটক ইউজ করবে তখন কি হবে, বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, কারণ আর কি এখানে যে সক্রিয়করণ শক্তির মানটা লাগে তার মানটা কমে যাবে, যার জন্য ছোট হয়ে চলে যাচ্ছে। ওকে, থিওরিতে কি হয় না, কলিশন থিওরি হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব মানে কি বোঝাচ্ছে না, একটা বিক্রিয়া তখনই হবে যখন আর কি বিক্রিয়ক অণুগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে, অর্থাৎ ধাক্কা খাবে। সংঘর্ষ কলিশন থিওরি এটাকেই নির্দেশ করে। এবার প্রশ্ন হচ্ছে সব কণাগুলো বা অণুগুলো সংঘর্ষ করে সবাই কি বিক্রিয়া করবে? তো সবাই তো একে অপরের সঙ্গে কলিশন করতে পারে, কলিশন করে বিক্রিয়া করতে পারে। বিক্রিয়ক অণুগুলো বলছে যে সব অণুগুলো সংঘর্ষ করেই যে বিক্রিয়া হবে এমন কোনো কথা নেই। সংঘর্ষ হলেও তাকে দুটো কন্ডিশনের মধ্য দিয়ে যেতে হবে, তাকে দুটো কন্ডিশনের মাধ্যমে যেতে হবে। কন্ডিশন 1 যেটা হচ্ছে, কন্ডিশন 1 যেটা বলি আমরা সেটা হচ্ছে কি না, একটা ন্যূনতম এনার্জি যুক্ত হতে হবে, তাকে এনার্জি ব্যারিয়ার কন্ডিশন বলে থাকি। এনার্জি ব্যারিয়ার কন্ডিশন, এনার্জি ব্যারিয়ার কন্ডিশন মানে কি, মানে সব সংঘর্ষ করলেই যে বিক্রিয়া হবে এমন কোনো ব্যাপার নেই। সংঘর্ষ হওয়ার সময় অণুগুলোকে কত নির্দিষ্ট এনার্জি যুক্ত হতে হবে, একটা থ্রেশহোল্ড এনার্জি বা নির্দিষ্ট এনার্জি থাকলে তবেই তারা কলিশন করে বিক্রিয়া করবে। মানে দেখো যখন আর কি কণাগুলো সংঘর্ষ করে তাদের মধ্যে এনার্জি অত বেশি নাও থাকতে পারে, কিন্তু সংঘর্ষ করার ফলে কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কি হয়, তাদের মধ্যে এনার্জি, তারা কিছু এনার্জি প্রাপ্ত হয়, একে অপরের মধ্যে এনার্জি আদান প্রদান ঘটে। এই এনার্জি আদান প্রদানের জন্য কি হয়, তারা একটা ন্যূনতম এনার্জি পায়। সেই ন্যূনতম যখন এনার্জি পেয়ে গেল তখন তারা কি হয়, তখন তারা একে অপরের সঙ্গে যখন কলিশন করবে সেই কলিশনটাই এফেক্টিভ হবে, অর্থাৎ বিক্রিয়া ঘটার জন্য আদর্শ হবে। তাহলে আমি প্রথম কন্ডিশনটা কি বললাম, সব সংঘর্ষই কিন্তু বিক্রিয়া ঘটায় না। সংঘর্ষ হওয়ার সময় অণুগুলোকে কতগুলো নির্দিষ্ট পরিমাণ এনার্জি যুক্ত হতে হবে। এবার যে কন্ডিশনটা বলছি সেই কন্ডিশনটা হচ্ছে ব্যারিয়ার, অর্থাৎ ওরিয়েন্টেশন ব্যারিয়ার প্রবলেম। ওরিয়েন্টেশন ব্যারিয়ার অর্থাৎ তোমার কথা যেটা আগের কথা অনুযায়ী যে অণুগুলো একটা ন্যূনতম শক্তি থাকতে হবে, সেই শক্তি থাকলেই তবে তারা একে অপরের সঙ্গে কলিশন করে বিক্রিয়া ঘটাবে, এই একটা কন্ডিশন বলেছিলাম। কিন্তু এখন বলছে ওই এনার্জি থাকলেও যে বিক্রিয়াটা ফলপ্রসূ হবে এমন কোনো ব্যাপার নেই। কণাগুলোর মধ্যে যখন সংঘর্ষ ঘটবে সংঘর্ষটা নির্দিষ্ট অভিমুখ অথবা অভিবিন্যাসটা নির্দিষ্ট হতে হবে, ওরিয়েন্টেশনটা নির্দিষ্ট হতে হবে। একটা এক্সাম্পল বলছি, দেখো যে NO2-র সঙ্গে NO2 যখন বিক্রিয়া ঘটবে করে আর কি N2O4 তৈরি করে, অর্থাৎ ডাইমারাইজেশন ঘটে, যুক্ত হয়ে যায়, তাহলে N2O4 তৈরি হয়। এখানে বলছে এই NO2 অণুগুলো, ধরো NO2 অণু রয়েছে একটা, একটা NO2 অণু রয়েছে, আর একটা তোমার মনে করো আর একটা NO2 অণু রয়েছে এখানে। এরা যখন আর কি এমনভাবে সংঘর্ষ করে যদি যে তাদের দুটো নাইট্রোজেন সাইড দিয়ে যদি একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখনই সেই কলিশনটা এফেক্টিভ হবে এবং বিক্রিয়া ঘটানোর জন্য ফলপ্রসূ হবে, মানে বিক্রিয়া ঘটাতে সক্ষম হবে। যদি ধরো এরকম কলিশন হচ্ছে যে একজনের নাইট্রোজেনের সঙ্গে অন্যজনের অক্সিজেনের কলিশন ঘটছে, তাহলে কিন্তু বিক্রিয়াটা এফেক্টিভ হবে না। বুঝতে পারলে? তাহলে দুটো ব্যারিয়ারের মধ্যে যেতে হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলছি, ধরো 100 মোট তোমার মধ্যে 100টা অণু রয়েছে, 100টা বিক্রিয়ক অণু রয়েছে। 100টা বিক্রিয়ক অণু কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, কিন্তু সব ধাক্কার ফলেই কি বিক্রিয়া দেবে? না, হবে না। এদের মধ্যে মনে করো 100 জন কণা রয়েছিল, সেই 100 জন সবাই তো একে অপরের সঙ্গে কলিশন করবে, তাহলে কি সবাই বিক্রিয়া ঘটাতে সক্ষম হবে? উত্তর হচ্ছে না। তাদের মধ্যে মনে করো 20টা অণু রয়েছে, 20টা অণুর এমন রয়েছে যে 20টা অণুর
ওই ন্যূনতম একটা নির্দিষ্ট এনার্জি রয়েছে, ওই এনার্জি থাকার কারণে তারা কলিশন ঘটাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই 20টা অণুর মধ্যে, ঠিক আছে মানলাম যে 20টা অণুর মধ্যে ওই এনার্জি রয়েছে, তাহলে ওরা সবাই কি কলিশনে পড়ে অর্থাৎ সংঘর্ষ করে বিক্রিয়া ঘটাতে উন্নত হবে? উত্তর হচ্ছে না। তাদের মধ্যে মনে করো 5টা অণু রয়েছে, বা ধরো মনে করো 6টা অণু রয়েছে, সেই 6টা অণুর মধ্যে অণু এমনভাবে কলিশন করছে একে অপরের সঙ্গে, তারা কিনা নির্দিষ্ট অভিমুখ অর্থাৎ অভিবিন্যাসের মাধ্যমে কলিশন করছে, তখন আর কি সংঘর্ষটা, সেই 6টা সংঘর্ষ এফেক্টিভ হবে। তাহলে সব সংঘর্ষ এফেক্টিভ হবে না। এনার্জি থাকলে অর্থাৎ থ্রেশহোল্ড এনার্জি যাকে আমরা বলি, যে এনার্জি থ্রেশহোল্ড, যে এনার্জি, যে ন্যূনতম এনার্জির প্রয়োজন কলিশন, তবে সেই কলিশন ঘটলে এফেক্টিভ হবে, সেই এনার্জি থাকলেও কিন্তু তোমার বিক্রিয়াটা আদৌ ঘটবে কিনা সন্দেহ আছে। সেই এনার্জি থাকাকালীন যদি আর কি দেখা যায় তার মধ্যে যখন কলিশন ঘটছে তখন আর কি নির্দিষ্ট ওরিয়েন্টেশনে ঘটছে, অর্থাৎ নির্দিষ্ট অভিবিন্যাসের মাধ্যমে ঘটছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া ঘটাতে সক্ষম হবে। তাই দেখতে পেলাম 100টার মধ্যে মাত্র 6টা কী করছে না, প্রকৃতপক্ষে কলিশন যেটা ঘটছে অর্থাৎ সংঘর্ষ করছে সেটা বিক্রিয়ার রূপ দিচ্ছে, অর্থাৎ বিক্রিয়া যাতে তৈরি করছে। ওকে।